জুলাই পেরিয়ে আগস্ট, আন্দোলন, সংঘর্ষ ও রাজনৈতিক পালাবদলে উত্তাল দেশ। তীব্র আন্দোলনের মুখে দাঁড়িয়ে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। 5 আগস্ট দুপুরে তীব্র জল্পনা শুরু হয়। সেনাপ্রধানের কথায় স্পষ্ট হয় শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ত্যাগের কথা। তারপরেই দেশের ছাত্র জনতা ফেটে পড়ে খুশিতে উচ্ছ্বাসে। ক্যালেন্ডারের হিসেবে দিন তখন 5 আগস্ট। তবে সেই দিনটাকে সামাজিক মাধ্যমে লেখা হতে থাকে স্বাধীনতার দিন 34 জুলাই। 2024 সালের সমগ্র জুলাই জুড়ে চলেছে আন্দোলন, যার ব্যাপ্তি 5 আগস্ট পর্যন্ত গড়িয়ে শেখ হাসিনা সরকারের পদত্যাগের মধ্য দিয়ে ইতি ঘটে। এই আন্দোলনের মাঝে উত্তপ্ত পরিস্থিতিতে প্রাণ গিয়েছে বহু শিক্ষার্থীর। সেই আন্দোলন কি শুধু রাজধানী ঢাকা জুড়ে ছিল? না, সারা দেশে আন্দোলন পাল্লা দিয়ে চলছিল। বাদ যায়নি দুটি পাতার একটি কুড়ির দেশ সিলেটও। এ বিভাগের বিভিন্ন জেলা উপজেলার ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে ছিল বেশ সক্রিয়। যদিও বা অনেক জেলা উপজেলায় আন্দোলনের কোনো কর্মসূচি পালিত না হলেও আন্দোলন চলা অবস্থায় বিভাগীয় শহরে গিয়ে সম্পৃক্ত হয়েছেন জেলার প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলার বেশ কয়েকজন ছাত্রনেতা। মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্য লোকাল টাইমসের সাথে আলাপচারিতায় সেই সব ছাত্রনেতারা জানিয়েছেন আন্দোলন চলাকালীন বিভিন্ন মুহূর্তের কথা। কেমন ছিল আন্দোলন সংগ্রামের সেই দিনগুলো, কীভাবেই বা আন্দোলনে অংশ নিয়েছিলেন, কারা কারা গুলিবিদ্ধ হয়েছিলেন, কিংবা তাদের পারিবারিক পরিস্থিতি কীরকম ছিল, এমনকি গুলিবিদ্ধ হওয়ার পর ফ্যাসিবাদী সরকারের পতনের খবরে কী অবস্থা বিরাজ করছিল তাদের মনে, আর কীভাবেই বা উল্লাস করেছিলেন তারা। বিস্তারিত সবকিছুই ফুটে উঠেছে তাদের কথায়। চলুন শোনা যাক তাদের মুখে সেদিনের কথাগুলো। এই আন্দোলনে অংশগ্রহণের বিষয়টি হচ্ছে যে জুলাই মাসের 16 তারিখ প্রথমে আমার কাছে ফোন আসে। আমাদের আপাব হোসেন মুরাদ ভাই দায়িত্বশীল, তিনি ফোন দিয়েছিলেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সিলেট সাবিপ্রবিতে মিছিল হবে, সেই মিছিলে অংশগ্রহণ করার জন্য। পরে আমি এবং আমাদের আরও কয়েকজন ভাই সহ আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুপুরের দিকে অবস্থান করি এবং সেখান থেকে মিছিল শুরু হয় এবং এই থেকেই মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে ব্যানারে আমরা আন্দোলন শুরু করি। পরবর্তী দিন 17 জুলাই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঠিকই সাবিপ্রবিতে আমাদের মিছিল ছিল। তো আমার মনে পড়ে সেই মিছিলে আমি একটি পিকচার তুলেছিলাম, ছবি তুলেছিলাম। আমার ছবি তুলে আমি ফেসবুকে আপলোড দিয়েছিলাম যে অধিকার আদায়ের অঙ্গীকার। তো কিছুক্ষণ যেতে না যেতেই দায়িত্বশীল ভাইয়েরা বললেন যে এই মুহূর্তে ফেসবুকে কোনো ছবি টবি আপলোড দেওয়া যাবে না, এই পোস্টটি ডিলিট করে দাও। তখন আমি এই পোস্টটি ডিলিট না করে আমি অনলিমি করে দিই। তো আমার মনে পড়ে যখন 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতন হয়, তখন কিন্তু আমি সেই ছবিতে একটি কমেন্ট করেছিলাম যে আলহামদুলিল্লাহ, আমরা অধিকার আদায় করেই আমরা দেশে আমরা বাসায় ফিরতে পেরেছি, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তো 17 তারিখ এভাবে আমাদের আন্দোলন চলতে থাকে। আমার মনে পড়ে 17 তারিখ হচ্ছে যে আমার জীবনের প্রথম অভিজ্ঞতা যে আমরা পুলিশের গুলির মুখোমুখি হয়েছিলাম। পুলিশ একে একে টিয়ার শেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ইত্যাদি আমাদের দিকে নিক্ষেপ করছিল। তো এদিন আমরা পুলিশের গুলিতে এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে পড়ে মিছিলটি। তো একটি সময় পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া অনেক চলতে থাকে। এক পর্যায়ে দায়িত্বশীল ভাইয়েরা যে বলেন আজকের মতো আন্দোলন এখানেই সমাপ্ত ঘোষণা করা হয়। যখন সমাপ্ত ঘোষণা করা হয় তখন আমি একটু বেকায়দায় পড়ে গিয়েছিলাম, আমি আর হামিদুল্লাহ সাইদ ভাই, যে আমরা মাউন্ট এডোরা হসপিটালের দিকে উঠে গিয়েছিলাম। তো সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর সেখানে একজন নার্স ছিলেন, হিন্দু মহিলা, তিনি আমাদেরকে দেখেই বুঝতে পারছেন যে আমরা আন্দোলনের অংশগ্রহণকারী। তখন তিনি আমাদেরকে যে কিছু পানীয় দিলেন, যে ফ্রুটো এগুলা দিলেন, যে বললেন যে তোমরা এগুলা খাও। পরে আমরা এগুলা পান করলাম। পান করার পরে তিনি বললেন যে এখানে থাকাটা নিরাপদ হবে না, তোমরা এই গলি দিয়ে চলে যাও। যখন আমরা এই গলি দিয়ে চলে যাওয়ার জন্য বের হলাম, তখন একটু অগ্রসর হওয়ার পরে আমরা দেখলাম যে সেদিক থেকে পুলিশের গুলির শব্দ আসছে। তখন আমরা ভাবলাম যে ঠিক আছে, সেদিকে যাওয়ার প্রয়োজন নেই। আমরা ব্যাক হয়ে আমরা অপর প্রান্তর দিকে যখন যাওয়া শুরু করলাম, তখন আবার যে খবর হলো যে ছাত্রলীগের সন্ত্রাসীরা কি করছে, তারা যে বিভিন্ন অস্ত্র হাতে, তারা রামদা হাতে মানুষদেরকে কুপাচ্ছে। তখন আমরা একদিকে পুলিশ, অপর দিকে হচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী। তখন আমরা উপায়ন্তর না পেয়ে ছোট্ট একটি ঝুপড়ি মসজিদের মতো আমরা একটি ঘর দেখতে পেলাম। আসলে এটি মসজিদ ছিল। সেই মসজিদে আমরা আসর টু মাগরিব আমরা সেখানেই কাটিয়ে দিলাম। পরবর্তীতে এভাবে আন্দোলন চলতে থাকলো। এক পর্যায়ে আগস্ট মাসের 3 তারিখ আমি যেদিন আহত হয়েছিলাম, তো আমি আসলে এদিন আন্দোলনে অংশগ্রহণ করার পরে সেখানে হচ্ছে সিলেট যে শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি ছিল বা একটি আন্দোলনের একটি কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে
এক পর্যায়ে শান্তিপূর্ণ কর্মসূচি হঠাৎ করে অশান্ত হয়ে ওঠে, পুলিশ হঠাৎ করে গুলি ছুড়তে শুরু করে। এক পর্যায়ে আমি আহত হই এবং আমার দুটি দাঁত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আমার ঠোঁট ক্ষতিগ্রস্ত হয়, আমার ঠোঁট ফুলে মানে অস্বাভাবিক অবস্থা হয়েছিল। তো এদিন আমি বাড়িতে চলে যাই। প্রথমে ইবনে সিনা হাসপাতালে যাওয়ার আগে আমরা একটি ফার্মেসিতে আমরা মানে ট্রিটমেন্ট নেই, প্রাথমিক ট্রিটমেন্ট নেওয়ার পরে আমরা ইবনে সিনা হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে গিয়ে আমরা পরিপূর্ণ ট্রিটমেন্টটি নেই। পরিপূর্ণ ট্রিটমেন্ট নেওয়ার পরে আমরা সেখান থেকে ওষুধপাতি সহ বাড়ির উদ্দেশ্যে রওনা হই 3 তারিখ। তো বাড়িতে এসে আমার সবচেয়ে বেশি যেটি হচ্ছিল যে আমি আমার আব্বাকে খুব ভয় পাচ্ছিলাম যে তিনি যদি জানেন যে আমি আন্দোলনে অংশগ্রহণ করছি, শুধু অংশগ্রহণ করেই শেষ নয় যে আমি আবার আহত হয়েছি, তিনি যদি আমাকে আহত অবস্থায় দেখতে পান তাহলে যে আমার পরিবারের যে অনুভূতি হবে সেটি আমি আব্বাকে ভয় পাচ্ছিলাম খুব বেশি আগে। তখন আমি মাস্ক ব্যবহার করছিলাম এবং যথাসম্ভব অন্ততপক্ষে আব্বার সামনে পড়া থেকে আমি নিজেকে আড়াল রাখতে চেষ্টা করলাম। বাট আমার আম্মা এবং ফ্যামিলির ভাই বোন অন্যান্য সদস্যরা ঠিকই তারা দেখে গিয়েছিল যে আমি কিভাবে আহত হয়েছি। তো যাই হোক, এদিনটি আমি এভাবেই কাটিয়ে দিলাম। পরের দিন হচ্ছে 4 আগস্ট। এদিন আমার ঠোঁটের অবস্থা এবং দাঁতের অবস্থার কারণে আমি আসলে যাওয়ার মতো মুডে ছিলাম না, যদিও আমার মন ছিল আন্দোলনে, কিন্তু এই 4 আগস্ট আমি দিনটি বাড়িতেই কাটিয়ে দিই। তো 5 আগস্ট যখন হলো, যেদিন ফ্যাসিস্ট শেখ হাসিনা খুনি হাসিনা যেদিন পালিয়ে যায়, সেই দিনটি আমি মনে করলাম যে আসলে এই দিন আমার আন্দোলনে যাওয়া উচিত। কারণ যেহেতু এই দিন হচ্ছে এক দফা এবং শেখ হাসিনাকে পতন ঘটানোর মাধ্যমেই আমরা যে গড়ে ফিরবো সেই অঙ্গীকার আদায়ের দিন। তাই আমি আহত অবস্থায়, মাস্ক পরিহিত অবস্থায় আমি যে সিলেটের উদ্দেশ্যে রওনা হলাম। বিশেষ করে আমার ছোট ভাই রেদওয়ান বললো যে ভাই আজকে আপনি চলে আসুন। রেদওয়ান তখন সিলেটে অবস্থান করছিল। সে বললো যে ভাই আজকে হয়তো বিজয়ের দিন হতে পারে, আর আপনি যদি আন্দোলনে অংশগ্রহণ করে আসছেন প্রতিদিন, আজকে যদি না আসেন তাহলে কিভাবে হয়। তখন আমি আন্দোলনে অংশগ্রহণ করার ব্যাপারে বাড়তি অনুপ্রেরণা পেলাম এবং হামিদুল্লাহ, সাহিদ ভাই, শামসুল ভাই সহ আমরা মোটরসাইকেলে আমরা আন্দোলনের প্লেসে গেলাম। এবং এক পর্যায়ে প্রাথমিক অবস্থায় সেদিন সকালে পুলিশের সাথে যে ওমেন্স হসপিটালের সামনে চৌহাট্টা পয়েন্ট থেকে নিয়ে দাওয়া পাল্টা দাওয়া গোলাগুলি বিনিময় হলো এবং এক পর্যায়ে গড়ি গড়ি বৃষ্টি শুরু হলো। আর এই রহমতের বৃষ্টির সাথে আরেকটি মানে খুশির সংবাদ আমরা পেলাম যে ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রায় 2000 ছাত্রদেরকে হত্যা করে, মানুষদেরকে আহত করে, পঙ্গু করে সে ভারতে পালিয়ে গিয়েছে। তো আসলে আলহামদুলিল্লাহ বলে আমরা প্রথমেই রাস্তায় সেজদাতে লুটিয়ে পড়ি, আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদের এই আন্দোলনকে তিনি কবুল করেছেন এবং আমাদের এই রক্ত, আমাদের ভাইয়েরা যে শহীদ হয়েছে সেই বিষয়গুলোকে আল্লাহ যেন কবুল করে এই ফ্যাসিস্ট হাসিনা এবং তার দূষণদেরকে এমন এক পরিণতির সম্মুখীন করেছেন যে আমরা দেখেছি, আমরা ইতিহাসে শুনেছি যে রাজা লক্ষণ সেন ছিল, সে ছিল বাংলার মানে এমন একটি নজির সৃষ্টি করেছিল যে সে পালিয়ে গিয়েছিল ইখতিয়ারউদ্দিন মোহাম্মদিন বখতিয়ারের দাওয়া খেয়ে। আর সেই 820 বছরের ইতিহাসকে, রেকর্ডকে ব্রেক করে শেখ হাসিনা আবার পালিয়ে গেল বাংলার জমিন থেকে। সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম যে একজন নব্য ফেরাউন, সেই ফেরাউনের কবল থেকে বাংলাদেশের 16 কোটি মানুষ, 18 কোটি মানুষ তারা মুক্তি পেয়েছে। আর যেদিন আসলে বিজয় হয় সেদিনের অভিজ্ঞতা আমি ছোট্ট করে যদি বলি, একটি বিষয় আমার সবসময় মনে পড়ে যে কোনো দোকানে আমরা মিষ্টি খুঁজে পাচ্ছিলাম না। সিলেটে লক্ষ লক্ষ জনতার দল নেমেছিল, রাস্তায় লক্ষ লক্ষ মানুষ, আমরা মিষ্টি খুঁজে পাচ্ছিলাম না। তো ইতিমধ্যে একজন ভাইকে দেখলাম যে তিনি মিষ্টি বিতরণ করে বেড়াচ্ছেন এবং ওনাকে আমি কোনোদিন দেখিও নাই, চিনিও নাই। তিনি আমার মুখে একটি মিষ্টি দিয়ে দিলেন যে ভাই এটি তুমি খাও। যে ফ্যাসিস্ট হাসিনার বিদায় খুশি হয়ে তিনি আমাকে মিষ্টি মুখ করালেন। তো আলহামদুলিল্লাহ, একজন অপরিচিত ভাই, তার অনুভূতিটি কীরকম লেভেল হলে তার যে ভালো লাগার এবং তার যে আনন্দ প্রকাশের যে বাসা, সেটি আসলে বোঝা যায় সেই মিষ্টি মুখ থেকে। পরবর্তীতে আসলে এই বাংলাদেশের ব্যাপারে আমাদের যে প্রত্যাশা হচ্ছে, যে চাওয়া যেটা হচ্ছে, যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিচার বিভাগ, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের অন্যান্য যে গুরুত্বপূর্ণ যে সেক্টর যেগুলো রয়েছে, পুলিশ, তারপরে অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তাদের মধ্যে ফ্যাসিবাদের একটি দূষররা এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। বিশেষ করে ছাত্রলীগ জঙ্গি সংগঠন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন। এই ফ্যাসিস্ট ছাত্রলীগ হচ্ছে খুনি হাসিনার সবচেয়ে বড় দূষর। এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত যথাযথভাবে আইনের আওতায় এনে চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করা হয় নাই। আমরা বলবো যে ছাত্রলীগের এই সন্ত্রাসীদেরকে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সন্ত্রাসীদেরকে ভালোভাবে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে, তাদের যে অপকর্ম ছিল, তারা যে আমাদের নিরীহ বোন থেকে নিয়ে আমাদের ছোট্ট একটা মানে ছোট্ট শিশুরা পর্যন্ত তাদের হাত থেকে রেহাই পায়নি। তারা আমাদের শিক্ষাঙ্গনগুলোকে পরিবেশ নষ্ট করেছে। আমাদের দীর্ঘদিন ক্যাম্পাসগুলোতে আমাদেরকে ক্লাস করতে দেওয়া হয়নি, আমাদেরকে শুধু ক্লাস নিয়ে ভয়ভীতি দেখানো হয়েছে। এই বিষয়গুলো থেকে আমরা মনে করি যে ফ্যাসিস্ট হাসিনা তার দূষরদেরকে, যারা গণহত্যার সাথে জড়িত, এই আওয়ামী লীগ, এদেরকেও নিষিদ্ধ করা প্রয়োজন।
পাশাপাশি তাদেরকে চূড়ান্ত বিচারের আওতায় এনে আমরা দেখেছি যে সিরিয়া সম্ভবত যে বাশার আল আসাদ তার দলের পতন হয়েছে, সে ছিল একজন ফ্যাসিস্ট। তো তার পতনের পরে আমরা দেখেছি যে আসলে মানে তার দলের যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল, যারা আয়নাগরের মতো সেখানে কি জন্য একটি কায়েম করেছিল, সেটির সাথে যারা জড়িত ছিল তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে। আমাদের স্বপ্ন হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে আনা হবে, তাকে ফাঁসির কাস্টে গোপনে নয় এবং কারাগারের ভেতরে তাকে জনসম্মুখে ঘোষণা দিয়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার ফাঁসির সেই দৃশ্যটুকু দেখবে, সেই আশাটুকু আমরা ব্যক্ত করি। কারণ যে ফ্যাসিস্ট খুনি হাসিনা হেলিকপ্টার থেকে নিয়ে গুলি নিক্ষেপ করে আমাদের ছোট্ট বোনকে হত্যা করেছে, 90 বছরের বৃদ্ধকে হত্যা করেছে, অসংখ্য ছাত্রকে হত্যা করেছে, তাকে তো জনসম্মুখে ফাঁসি দেওয়াটাই হচ্ছে এই বাংলাদেশের এখন বর্তমানে সাধারণ মানুষের চাওয়া। সেই জায়গায় আমরা সেই চাওয়াটুকু ব্যক্ত করে এবং আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে পরিচালিত হবে, সেখানে সৎ, যোগ্য এবং দক্ষ মানুষরা বাংলাদেশের নেতৃত্ব দেবে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যারাই ক্ষমতায় গিয়েছে তারা আলেম সমাজকে, বাংলাদেশের যে ধর্মপ্রাণ যে মুসলমান জনগোষ্ঠী রয়েছে বিশাল পরিমাণ, তাদেরকে বিভিন্নভাবে ব্লেম দিয়ে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে। আমরা মনে করি যে বাংলাদেশে এই মুসলমানরাই হচ্ছে বৃহত্তর জনগোষ্ঠী, পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী সবাই একটি সুন্দর বাংলাদেশ গড়বে, সেখানে মুসলমানরা কেন বঞ্চিত হবে মুসলমানের দেশে? আমরা সেই তাদের পরিপূর্ণ পাওয়া যেটি রয়েছে সেটি মনে করি যে অবশ্যই দিতে হবে। পাশাপাশি সকল বিষয়ে প্রত্যেকের সমান অধিকার থাকবে, নারী পুরুষ বৃদ্ধ। এবং আমি সবশেষ আমার ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ দিতে চাই যে এই কাফেলার মাধ্যমেই মূলত আমরা এই আন্দোলনে যাওয়ার যে সুযোগ হয়েছিল, ভাইয়েরা, দায়িত্বশীল ভাইয়েরা আমাদের সাথে যোগাযোগ করে আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি। সেজন্য ইসলামী ছাত্র শিবির অবশ্যই আমার পক্ষ থেকে যে অন্তরের হৃদয়ের নিংড়ানো যে ভালোবাসাটুকু, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে আমি ছাত্র শিবিরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ।